তাহলে এখন ক্লাস হচ্ছে ইংলিশ লিটারেচার, পিওর্স অফ ইংলিশ লিটারেচার পড়ি। পিওর্স অফ ইংলিশ লিটারেচার আমরা যেহেতু রিভিশন করতেছি, খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব ক্লাসটা কমপ্লিট করার। পিওর্স অফ ইংলিশ লিটারেচারের মধ্যে আমরা যুগ বিভাগগুলো দেখতে পাই। বাংলায় যেমন আমরা বিভিন্ন আদি যুগ, মধ্যযুগ এভাবে ভাগ করি, ইংলিশ লিটারেচার ওইভাবে ভাগ করা হয়। কিন্তু ইংলিশ লিটারেচার যুগ বিভাগগুলো করা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই সময় যারা শাসন ক্ষমতায় ছিলেন তাদের নামে। যেমন প্রথমে আমাদের হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, আমাদের যতটুকু দরকার ততটুকু পড়বো, যেহেতু আমাদের সময় বেশি নেই। ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে 450 থেকে 1066। এরপর ওল্ড ইংলিশ পিরিয়ডের পর হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এরপর হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডের সময়সীমা হচ্ছে 1066 থেকে 1500 পর্যন্ত। এরপর হচ্ছে দি রেনেসান্স, SSANCE, রেনেসান্স পিরিয়ড, RIOD। রেনেসান্স শব্দ অর্থ হচ্ছে পুনর্জাগরণ, মানে পুনর্জাগরণী পিরিয়ড। এই পিরিয়ডের সময়সীমা হচ্ছে 1500 থেকে 1660, 1500 থেকে 1660। তারপর রেনেসান্স পিরিয়ডকে আমরা আবার যে 4টা ভাগে ভাগ করি, তা হলো এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিন পিরিয়ড, ক্যারোলাইন অ্যান্ড কমনওয়েলথ। এলিজাবেথান পিরিয়ড এলিজাবেথ পিরিয়ড হচ্ছে 1558 থেকে 1603 পর্যন্ত। জ্যাকোবিন পিরিয়ড এটা হচ্ছে 1603 থেকে 1625 পর্যন্ত। এটা একটা বিসিএস পরীক্ষা এসেছে। এবং ক্যারোলাইন কমনওয়েলথ তত ইম্পর্টেন্ট না, জানার দরকার নেই। জ্যাকোবিনটা একবার বিসিএসে এসে গেছে। তারপর নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের সময়টা হচ্ছে 1798 থেকে 1832, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, 1832 থেকে 1901। এরপর হচ্ছে মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1939 পর্যন্ত। মডার্ন পিরিয়ডের মধ্যে আছে এডওয়ার্ডিয়ান এন্ড হচ্ছে জর্জিয়ান। এডওয়ার্ডিয়ান এবং জর্জিয়ান। আর হচ্ছে কমনওয়েলথের পর মডার্ন পিরিয়ডের পর হচ্ছে পোস্ট মডার্ন, এখন যেটা চলতেছে পোস্ট মডার্ন এরা। মডার্ন পিরিয়ড হচ্ছে 1939 থেকে বর্তমান পর্যন্ত। এরপর যদি আমরা এক একটা পিরিয়ড সম্পর্কে যতটুকু না জানলে না ততটুকু অল্প অল্প করে জানবো। ইংরেজি সাহিত্যে আদি নিদর্শন, যদি ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন কি? আদি নিদর্শন বাংলা সাহিত্যের যেমন আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, বা ইংরেজি সাহিত্যে আদি নিদর্শন হচ্ছে বিউলফ হচ্ছে এটা কি? এটা একটা এপিক বা মহাকাব্য। এটাকে বলা হয় আর্লিয়েস্ট এপিক অফ ইংল্যান্ড। এটা কি? এটা ধরন।
ধরন হচ্ছে হিরোইক এপিক। হিরোইক এপিক মানে একজনের বীরত্বের কাহিনী, বীরগাথা বা বীরত্বের বা বীর গাথা নিয়ে একটা মহাকাব্য। রচয়িতা সম্পর্কে জানা যায়নি, মানে আননোন। এর পটভূমি কোথায়? এই কাহিনীর পটভূমি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ায়। তাহলে পটভূমি সম্পর্কে আমরা কয়েকটা পটভূমি সম্পর্কে জেনে নিই একবারে। পটভূমি যেমন হ্যামলেটের পটভূমি হচ্ছে, হ্যামলেট নাটকের পটভূমি হচ্ছে ডেনমার্ক। তারপর ম্যাকবেথ, শেক্সপিয়ারের ম্যাকবেথ, এর পটভূমি হচ্ছে স্কটল্যান্ড। এবং বিউলফ, এর পটভূমি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। তাহলে বিওল্ফের কাহিনী হচ্ছে মূলত বিওল্ফ একজন বীর, একসময় এক রাজ্যে, তার রাজ্যে হচ্ছে আপনার এক দৈত্যের আক্রমণ হয়। বিওল্ফ সেখানে গিয়ে দৈত্যকে পরাজিত করে এবং রাষ্ট্রকে উদ্ধার করে। এভাবে এই হচ্ছে বিওল্ফের বীরত্ব গাথা। এরপর হচ্ছে আবার একটা ড্রাগন তার রাজ্যে আক্রমণ করার পরে সে ড্রাগনের সাথে মারামারি করতে গিয়ে যুদ্ধে সে নিহত হয়। এ হচ্ছে বিওল্ফের বিওল্ফের মূল কথা। এরপরে আমরা অথর্স অফ অ্যাংলো সেকশন পিরিয়ডের অথরদের সম্পর্কে এবং তাদের রচনা সম্পর্কে একটু জানবো। অ্যাংলো সেকশন পিরিয়ডের প্রথমে আসছে হচ্ছে কেডমন চারজন আমরা: কেডমন, কেনেউলফ, সেন্ট ভেনারেবল বেদে, কিং আলফ্রেড দি গ্রেট। সেন্ট ভেনারেবল বেদে, কেনেউলফ, তাহলে কেডমনকে বলা হয় ইংরেজি সাহিত্যের আদি কবি, ফাদার অফ ইংলিশ সেক্রেড সং, মানে পবিত্র গানের জনক। সেক্রেড সং বলতে সাধারণত ধর্মীয় গান বোঝায়। এবং তাকে বলা হয় যে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন, কারণ সে একটা কাব্য লিখেছিল, কাব্যটার নাম হচ্ছে প্যারাফ্রেজে হচ্ছে স্বর্গ থেকে শয়তানের বিতরণের কাহিনী আছে, যা হচ্ছে মিল্টনের প্যারাডাইস লস্টের সাথে তুলনা করা যায়। এজন্য তাকে আপনার অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টনও বলা হয়। এরপর কেনেউলফ হলো রিলিজিয়াস পোয়েট অফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ওনাকে বলা হয় অথর অফ দ্য ক্রিস্ট। অথর অফ দ্য ক্রিস্ট বলার কারণ কি? কারণ তার একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে দ্য ক্রিস্ট। এটা তার একটা বিখ্যাত কবিতা। এছাড়া তার একটা আরও কবিতা আছে একটা, সেটা হচ্ছে জুলিয়ানা। আরও একটা তার ইম্পর্টেন্ট মনে রাখার মতো, দ্য ফেয়ার্স অফ অ্যাপোস্টলস হচ্ছে যীশু খ্রিস্টের যে 12 জন শিষ্য, খ্রিস্টের 12 শিষ্য যারা লাস্ট সাপারে ছিলেন তাদের বোঝানো হয়। তারপর সেন্ট ভেনারেবল বেদে, উনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের প্রথম হিস্টোরিয়ান। তাকে বলা হয় ফাদার অফ লার্নিং। তার ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল।
এবং কিং আলফ্রেড দ্য গ্রেট হলো ফাউন্ডার অফ ইংলিশ প্রোস। তার বই হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস। এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম গদ্য নিদর্শন, ইংরেজি সাহিত্যের প্রথম গদ্য নিদর্শন। তাহলে আমরা ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ দেখলাম। ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট। ফাদার অফ ইংলিশ প্রোজকে জন উইক্লিফ। আমরা ওনাকে নিয়ে পরে পড়বো। এবং ফাদার অফ মডার্ন প্রোজ হচ্ছে ফ্রান্সিস বেকন। তারপর এখন আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডের পরে দেখি মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড আপনার 1400 থেকে 1400 মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে 1066 থেকে 1500 খুব সম্ভবত। মিডল ইংলিশ পিরিয়ডের কয়েকজন হলেন জিওফ্রে চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার। বলা হয় ফাদার অফ মডার্ন পোয়েট্রিও বলা হয় তাকে। তিনি হলেন ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি। তাকে আরও বলা হয় মর্নিং স্টার অফ রেনেসাঁস। সমাধি কোথায়? সমাধি হচ্ছে ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার অ্যাবে। কাব্য দ্য ক্যান্টারবিউরি টেলস। এটা হচ্ছে 17,000 লাইনের একটা কাব্য, 32টা চরিত্র আছে, 24টা কাহিনী। উক্তি, একটা বিখ্যাত উক্তি জিওফ্রে চসারের, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এছাড়া তার আরও কিছু বই আছে, বই হচ্ছে যেমন দ্য বুক অফ ডাচেস, দ্য হাউস অফ ফেম, ট্রয়লাস অ্যান্ড ক্রাইসেড, সম্ভবত এটাই বানান। তাহলে জিওফ্রে চসার, ক্যান্টারবিউরি টেলস, জিওফ্রে চসার। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা পরে পড়বো, আগে আমরা সম্পূর্ণটা পড়ে যাই। ক্যান্টারবিউরি টেলস হচ্ছে 17,000 লাইন। আর আমরা ইংলিশের আদি নিদর্শন বিওলফ যে দেখেছিলাম, বিওলফের লাইন সংখ্যা 3182 লাইন। এরপর জিওফ্রে চসারের পরে আছেন হচ্ছে জন উইক্লিফ।
জন উইক্লিফ হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোস, মানে ইংরেজি গদ্যের জনক। তিনি বাইবেলের নিউ টেস্টামেন্ট এর প্রথম অনুবাদক। সাহিত্য কি? সাহিত্য তাহলে বাইবেলের প্রথম অনুবাদক, তাহলে সাহিত্যকর্মের মধ্যে বাইবেলে ওটা আছে দ্য নিউ টেস্টামেন্ট। আবার হচ্ছে দ্য ট্রুথ অফ হোলি স্ক্রিপচার। এরপর হচ্ছে স্যার থমাস ম্যালোরি। স্যার থমাস ম্যালোরির গদ্য হচ্ছে মর্টে ডি আর্থার। মর্টে ডি আর্থার হলো ইংরেজি সাহিত্যের প্রথম রোম্যান্স কিন্তু কবিতা কিং মর্টে ডি। এটা কিন্তু লেখা হচ্ছে আলফ্রেড টেনিসনের। তাহলে কবিতা কিং মর্টে ডি আর্থার আলফ্রেড টেনিসনের লেখা, কিন্তু গদ্য মর্টে ডি আর্থার হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম রোম্যান্স, এটা হচ্ছে স্যার থমাস ম্যালোরির লেখা। এটা মনে রাখতে হবে। কিং মর্টে ডি আর্থার কবিতা আলফ্রেড টেনিসনের, আর মর্টে ডি আর্থার গদ্য হচ্ছে স্যার থমাস ম্যালোরির। এবার উইলিয়াম ল্যাংল্যান্ড কাব্য হচ্ছে পায়ার্স লাউ ম্যান। এটা হচ্ছে একটা স্যাটারিক্যাল পোয়েম। একটা উইলিয়াম ল্যাংল্যান্ডের একটা উক্তি হলো বিখ্যাত, হু উইল বেল দ্য ক্যাট। এই সমসাময়িক সময়ের ইংরেজি সাহিত্যের যদিও না, কিন্তু আরেকজন বিখ্যাত ইটালিয়ান কবি আছেন, তার নাম হচ্ছে দান্তে হচ্ছে ইটালিয়ান কবি, ইংরেজি নন। তাহলে তিনি হচ্ছেন ফাদার অফ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। তার মহাকাব্য হচ্ছে দ্য ডিভাইন কমেডি। এটার বাংলা অনুবাদ করেছিলেন আবার হেমচন্দ্র বাংলা অনুবাদ করেন হেমচন্দ্র। কি নামে? ছায়াময়ী। এটা সরাসরি অনুবাদ বলা চলে না, এর কাহিনী অবলম্বনে বা এর ছায়া অবলম্বনে হেমচন্দ্র এটা লেখেন। আবার এই দ্য ডিভাইন কমেডির একটা বিখ্যাত পোয়েম আছে, বিখ্যাত পোয়েমটার নাম হচ্ছে ইনফার্নো শব্দ হচ্ছে নরক। যাই হোক, দান্তের ইটালিতে আমাদের দান্তের স্মৃতি বিজড়িত একটা ক্যাফে আছে, যেটা হচ্ছে আমাদের আহমদ সাফার নামে সম্ভবত নামকরণ করা হয়েছে। সলিমুল্লাহ খানের মুখে আমি একবার শুনেছিলাম। ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ডের পরে আমাদের হচ্ছে রেনেসাঁস পিরিয়ড। দ্য রেনেসাঁস পিরিয়ড। রেনেসাঁস একটি ফার্সি শব্দ। মতান্তরে মতভেদ আছে, মতান্তরে অনেক জায়গায় বলা আছে ইটালীয় শব্দ বা ইটালিক। এর অর্থ হচ্ছে পুনর্জন্ম। একটা হিন্দু ধর্মের সংস্কার, যেটাতে বলা হয় যে মানুষ মৃত্যুর পরে আবার জন্মগ্রহণ করে, এরপরে প্রাণী আবার জন্মগ্রহণ করে, এভাবে জন্মের জন্ম মৃত্যু এই চক্রাকারে এভাবে আবর্তিত হতে থাকে, এর পদ্ধতির পুনর্জন্ম। তবে এখানে ওই পুনর্জন্ম বোঝানো হয় না, এখানে বলা হয়েছে জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্মের কথা। এখানে বলা হয়েছে ইট ইজ
দ্য রিভাইভাল অফ লার্নিং। ইউরোপে রেনেসাস কবে শুরু হয়? রেনেসাস ইউরোপে শুরু হয় চতুর্দশ শতাব্দীতে। ইটালির কোন শহরে? ইটালির ফ্লোরেন্সে। লিওনার্দো মাইকেল অ্যাঞ্জেলোকে বলা হয় রেনেসাস ম্যান। রেনেসাস ম্যান কাকে বলা হয়? রেনেসান্স ম্যান চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো ডিকাপ্রিও না, কিন্তু আবার লিওনার্দো দা ভিঞ্চি ও মাইকেল অ্যাঞ্জেলো। আর ফাদার অফ রেনেসাস হচ্ছে ইটালীয় কবি পেট্রাক। বাংলায় আবার আমরা একটু বাড়তি জেনে নিই এখান থেকে। বাংলা রেনেসাস এর জনক রাজা রামমোহন রায়। রেনেসান্সের কয়েকটা পর্যায় আছে, এর মধ্যে প্রিপারেশন অফ রেনেসাস। প্রিপারেশন ফেজটা অনেক বইতে দেওয়া থাকে না, কিন্তু প্রিপারেশন এটা হিসাবে ততটা ইম্পর্টেন্ট না, তবু আমরা 2-4 জনের নাম জেনে নিই। স্যার থমাস মুর, স্যার থমাস ওয়েজ, নিকোলাস উডেল, আর হচ্ছে মেকিয়াভেলি। স্যার থমাস মুরের একটা উপন্যাস হচ্ছে ইউটোপিয়ার কয়েকটা ক্যারেক্টার হচ্ছে মুর, পিটার, র্যাফেল। আর স্যার থমাস ওয়েট হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম সনেটকার। কাব্য হচ্ছে সংস অ্যান্ড সনেটস। আর একটা লেখা আছে তার, টোটেলস মিসেলানি, লানি মনে ওয়াই, টোটেলস মিসেলানি। এটা হচ্ছে বলা হয় একে ফার্স্ট ফ্রুট অফ রেনেসাস। নিকোলাস উডেল হচ্ছে ফাদার অফ ইংলিশ কমেডি বলা হয়। তার লেখা হচ্ছে রাফ রয়স্টার ডস্টার। এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি, এজন্য তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ কমেডি। মেকিয়াভেলির একটা বই মনে রাখতে পারি আমরা, দ্য প্রিন্স। এটা একটা কূটকৌশলের বই। দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, মানে যে কোনো সাফল্য অর্জনের ক্ষেত্রে তুমি যে পথেই যাও না কেন, যদি ফলাফল তুমি গেইন করতে পারো, তাহলে মানে পথ ম্যাটার করে না, তা যে কূটকৌশলের মাধ্যমে তুমি করো। সাহিত্যে মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার নামে পরিচিত একটা আছে যে খুব কূটকৌশলী কোনো ক্যারেক্টারকে মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলা হয়, ভিলেন টাইপের ক্যারেক্টার। এলিজাবেথান পিরিয়ড হচ্ছে 1558 থেকে 1603। এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। ইংল্যান্ডের যে রানী প্রথম এলিজাবেথের নাম অনুসারে এলিজাবেথিয়ান পিরিয়ডকে বলা হয় এই নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। কারণ এই পিরিয়ডে
আপনার অনেক পোয়েট এবং ড্রামাটিস্ট জন্মগ্রহণ করেছিল। তা এলিজাবেথান পিরিয়ডের ইম্পর্টেন্ট লেখকদের আমরা মনে করতে পারি সিটি ওয়াইফ, এই শর্টকাট থেকে সিটি ওয়াইফ। সিতে হচ্ছে ক্রিস্টোফার মার্লো, টিতে হচ্ছে থমাস কিড, ডাব্লিউ উইলিয়াম শেক্সপিয়ার। থমাস কিডের সাথে আরও একজন আছে, থমাস নর্টন অ্যান্ড স্যাকভাইল। এফে হচ্ছে ফ্রান্সিস বেকন, ইতে এডমান্ড স্পেন্সার। তাহলে ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, উইলিয়াম শেক্সপিয়ার। আইতে কিছু নেই, থমাস কিড, থমাস নর্টন স্যাকভাইল। এফে ফ্রান্সিস বেকন, এতে এডমন্ড স্পেন্সার। এবার আমরা এক একজন করে পড়ি। ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোর প্রথম নাটক হচ্ছে ডক্টর ফস্টাস। সরি, প্রথম নাটক না, মানে আমাদের আলোচনার প্রথম। এমনিতে ক্রিস্টোফার মার্লোর প্রথম নাটক হচ্ছে ডিডো, কুইন অফ কার্থেজ। আর ডক্টর ফস্টাস হচ্ছে একটা মরাল প্লে, একটা ট্র্যাজেডি। এর প্রধান চরিত্র ডক্টর ফস্টাস নিজে। স্যাটানিক ফিগার কি কি আছে? স্যাটানিক ফিগার লুসিফার, মেফিস্টোফিলিস। এর একটা মরাল প্লে, মানুষের নৈতিক দিকগুলো দেখানো হয়েছে। এখানে ডক্টর ফস্টাস হচ্ছে নিজের আত্মাকে লুসিফারের, শয়তানের কাছে উৎসর্গ করে, যাতে অনেক ক্ষমতা পেতে পারে। কিন্তু এক সময় যখন তার ক্ষমতার দিন শেষ হয়ে আসে, সে তখন ভুল বুঝতে পারে, কিন্তু তখন আর তার সময় থাকে না। এরপর হচ্ছে আরেকটা লেখা আছে তার নাটক, ট্র্যাজেডি নাটক, দ্য জিউ অফ মাল্টা। এর অবলম্বনে শেক্সপিয়ার দ্য মার্চেন্ট অফ ভেনিস লেখেন। দ্য মার্চেন্ট অফ ভেনিস লেখেন। আর দ্য জিউ অফ মাল্টার মূল চরিত্র হচ্ছে বারাবাস। আর একটা নাটক হচ্ছে ক্রিস্টোফার মার্লোর ট্যাম্বুরলিন দি গ্রেট। এটা হচ্ছে তৈমুর লংকে নিয়ে লেখা। এছাড়া তার একটা হিস্ট্রিক্যাল প্লে আছে, এডওয়ার্ড II হিস্ট্রিক্যাল প্লে। গ্যাবেস্টন, এখানে হচ্ছে গ্যাবেস্টন হচ্ছে বন্ধু, আর রানী হচ্ছে ইসাবেলা রানী। আর তার দুইটা বিখ্যাত কবিতা, পোয়েম হচ্ছে দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ। আর হচ্ছে হিরো অ্যান্ড লিন্ডার। ডক্টর ফস্টাসের কয়েকটা উক্তি যদি দেখি, ডক্টর ফস্টাস নাটক থেকে যেমন সুইট হেলেন মেক মি ইমোর্টাল উইথ এ কিস, এটা বলে হচ্ছে ডক্টর ফস্টাস নিজে। আর একটা আছে, ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড 1,000 শিপ।
ships and burned the topless tower of Ilium. এটাও ডক্টর ফস্টাসের বলা। আর ডক্টর এডওয়ার্ড সেকেন্ডের একটা লাইন মনে রাখা উচিত, এডওয়ার্ড সেকেন্ড থেকে, all live to die and rise to fall। ক্রিস্টোফার মার্লোর পর আছে, আমরা দেখেছিলাম সিটি ওয়াইফ, থমাস কিড। থমাস কিডের লেখা হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এটি স্প্যানিশ ট্র্যাজেডিকে ব্লাডি ড্রামা বলা হয়, ব্লাডি ড্রামা বলা হয়। এই স্প্যানিশ ট্র্যাজেডি থেকে বলা হয় যে শেক্সপিয়ার হ্যামলেট এর অনুপ্রেরণা পেয়েছিলেন। তারপর হচ্ছে থমাস নর্টন অ্যান্ড স্যাকভাইল। ওনারা লেখেন হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি। নাম কি? দ্য ট্র্যাজেডি অফ গোবর ডাক। সিটি ওয়াইফ ডব্লিউতে উইলিয়াম শেক্সপিয়ারটা এসে পরে একদম শেষে পড়ব। সিটি এফ এ হচ্ছে ফ্রান্সিস বেকন এবং ইতে হচ্ছে এডমান্ড স্পেন্সার। ফ্রান্সিস বেকন উনি হচ্ছেন ইংরেজি প্রবন্ধের জনক, অভিজ্ঞতাবাদের জনকও তাকে বলা হয়। তারপর হচ্ছে ফাদার অফ মডার্ন প্রস হচ্ছেন ফ্রান্সিস বেকন, উনি একজন এসেইস্ট। এই যে প্রবন্ধের জনক, কোনো একটা বিশেষ পরীক্ষায় এসেছিল যে এসেইস্টকে, ফ্রান্সিস বেকন একজন এসেইস্ট। বই কি? ফ্রান্সিস বেকনের বই নোভাম অর্গামাম। তারপরে আছে অফ ট্রুথ, অফ লাভ, অফ দিয়ে আরও কিছু আছে, আর শুধু মনে রাখলে হবে অফ এডুকেশন হলো জন মিল্টনের। আর বাকি সব যা পরিচিতর মধ্যে অফ এরপরে আছে, বাকি সবই ফ্রান্সিস বেকনের। ফ্রান্সিস বেকন কয়েকটা উক্তি যদি আমরা দেখি, উক্তি যেমন নলেজ ইজ পাওয়ার, opportunity makes a thief, some books are to be tested। এরপরে আরো বড় এই উক্তিটা, এইটুকু মনে রাখলে হচ্ছে, আপনার উক্তির প্রথম অংশ মনে রাখতে পারলে দেখলে যাতে অ্যান্সার করতে পারেন। wives are young man's mistress, এটাও অনেক বড় উক্তি। আরেকটা উক্তি হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। এরপর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের অনেক ক্ষেত্রে বলা হয় আপনার ক্রিস্টোফার মার্লো থেকে অনুপ্রাণিত, তো কিন্তু তার
কাজ এত ভাস্ট, এত পরিমাণে, এবং ইংরেজি সাহিত্যে এত জায়গা দখল করে আছে যে তার নামে একটা এজ বলতে হচ্ছে একটা যুগই তার নামে করা হয়েছে, যেমন দ্য এজ অফ শেক্সপিয়ারের অনেক মানে উপাধি যেমন সে হচ্ছে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তারপর তাকে বলা হয় কিং উইদাউট ক্রাউন, মানে তাজ ছাড়া বা মুকুট ছাড়া সম্রাট। বার্ড অফ অ্যাভন, বার্ড মানে কবি, বার্ড অফ অ্যাভন মানে অ্যাভন হচ্ছে তার জন্মস্থান। দ্য সোয়ান অফ অ্যাভন, পোয়েট। দ্য সোয়ান অফ অ্যাভন তাকে বলেছিলেন হচ্ছে বেন জনসন। গ্রেটেস্ট পোয়েট অফ হিউম্যান নেচার, এটা তাকে বলেছে হচ্ছে স্যামুয়েল জনসন। তারপর গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, আর আলফ্রেড টেনিসন, তাকে বলেন ড্যাজলিং সান। তার জন্ম কবে, জন্ম মৃত্যু সবই ইম্পর্টেন্ট। উইলিয়াম শেক্সপিয়ার জন্ম হচ্ছে 23 এপ্রিল, মৃত্যু 23 এপ্রিল। জন্ম 23 এপ্রিল 1564, মৃত্যু 23 এপ্রিল 1616। সমাধি ট্রিনিটি চার্চ ইউকে, ট্রিনিটি চার্চ ইউকে। তার রচনা কি? 37 plays, 154 sonnet, 3 long narrative poems। শেক্সপিয়ারের রচনা 37টা প্লে, 154টা সনেট, 3টি লং ন্যারেটিভ পোয়েম। এখন আমরা প্রথমে পড়ব হচ্ছে প্লেগুলো, নাটক। শেক্সপিয়ার মূলত তার প্লেগুলোর জন্যই বিখ্যাত। প্লেগুলোর মধ্যে আছে ট্র্যাজেডি আর হচ্ছে কমেডি এবং ট্র্যাজিকমেডি। কমেডি এবং ট্র্যাজিকমেডি। ট্র্যাজেডি হচ্ছে 12টি, কমেডি 15টি, এবং ট্র্যাজিকমেডি কারো মধ্যে হচ্ছে 3টি বা 5টি। তাহলে ট্র্যাজেডিগুলো হচ্ছে সব প্রপার নাউনে, সবগুলো নাম। এগুলো বেসিক্যালি ট্র্যাজেডি হচ্ছে ম্যাকবেথ হলো ক্ষুদ্রাকার ট্র্যাজেডি। ম্যাকবেথের চরিত্র হচ্ছে ওসিডি আক্রান্ত, মানে সে তার একটা খুন করে, লেডি ম্যাকবেথ খুন করে তার মনে হয় যে তার হাতে রক্ত লেগে আছে এবং বারবার সে হাত ধোয়। এই চরিত্রগুলোর মধ্যে লেডি ম্যাকবেথ নিজে, তারপর কিং ডানকান এবং 3 উইচেস, 3জন ডাইনি যারা ভবিষ্যৎবাণী করে। এখন এগুলো বিস্তারিত পড়ার সময় নেই, যেহেতু আমরা রিভিশন করছি। হ্যামলেটের পটভূমি হচ্ছে ডেনমার্ক, আর ম্যাকবেথের পটভূমি স্কটল্যান্ড। তাহলে MS ম্যাকবেথ স্কটল্যান্ড, HD হ্যামলেট ডেনমার্ক। আর একটা আমাদের যে বিউলফের পটভূমি ছিল স্ক্যান্ডিনেভিয়া। তারপর হ্যামলেটের চরিত্র কি আছে? কিং হ্যামলেট, প্রিন্স হ্যামলেট, গার্ট্রুড, ক্লডিয়াস, হোরাসিও,
ওফেলিয়া। ম্যাকবেথ, হ্যামলেট, তারপর হচ্ছে ওথেলো। ওথেলোর প্রধান চরিত্র হচ্ছে ওথেলো নিজে, একজন মুরিশ সোলজার। এটা একটা পরীক্ষায় আসা বিসিএসে। আর এছাড়া আছে ওথেলোতে আছে ডেসডিমোনা, আয়াগো এবং ক্যাসিও। এছাড়া আছে জুলিয়াস সিজার। অনেকে একে হিস্টোরিকও বলে। এছাড়া আছে রোমিও জুলিয়েট, অ্যান্টোনিও ক্লিওপেট্রা। এগুলো হচ্ছে ট্র্যাজেডি। এরপর কমেডি হচ্ছে ক্যাট, কমেডি হচ্ছে ম্যাট। ক্যাট কমেডি, ম্যাট হচ্ছে ট্র্যাজি কমেডি। ক্যাট কি কি আছে? সিতে হচ্ছে কমেডি অফ এরোর্স, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর অনুবাদ করেছিলেন ভ্রান্তিবিলাস। এতে হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইটের দুইটি গান আছে। গান দুটো হচ্ছে আন্ডার দ্য গ্রিনউড ট্রি এবং ব্লো দাউ উইন্টার উইন্ড। এরপর ক্যাটের টিতে তিনটা আছে। টুয়েলথ নাইট আছে দ্য ট্যামিং অফ শেরু। এইতে টেমিং অফ শেরু অনুবাদ করেন মুখরা রমণী বশীকরণ নামে এটা অনুবাদ করেছিলেন মুনিশ চৌধুরী। দ্য টেমিং অফ শেরু। আর এরপরে হচ্ছে দ্য টেম্পেস্ট। এটা হচ্ছে সোয়ান সং বলা যায়। সোয়ান সং মানে হচ্ছে শেষ রচনা শেক্সপিয়ারের। এটা একটা চরিত্র হচ্ছে ক্যালিব্যান চরিত্র। এটা বিসিএসে একবার আসছে। তারপর হিস্ট্রিক প্লে হচ্ছে তিন রাজার নামে। তিন রাজার নাম কি? হেনরি, রিচার্ড এবং জন। এই তিনজনের নামে যে রচনাগুলো সেগুলো হচ্ছে হিস্ট্রিক প্লে। কিন্তু অনেকে বলে জুলিয়াস সিজারকেও হিস্ট্রিক প্লে। হিস্ট্রিক প্লে হচ্ছে তাহলে হেনরি, রিচার্ড, জন হচ্ছে শেক্সপিয়ারের হিস্ট্রিক প্লে। এদিকে আবার ক্রিস্টোফার মার্লো এর হিস্ট্রিক প্লে হচ্ছে এডওয়ার্ড সেকেন্ড। কিন্তু শেক্সপিয়ারের ক্ষেত্রে হিস্ট্রিক প্লে হচ্ছে আপনার হেনরি, রিচার্ড এবং জন এদের নামে। এরপর ট্র্যাজি কমেডি হচ্ছে ম্যাট হচ্ছে মেজার ফর মেজার। এটা একটা ডার্ক কমেডি। একটা উক্তি মেজার ফর মেজারের, সাম রাইজ বাই সিন অ্যান্ড সাম বাই ভার্চু ফল। ম্যাট এরপরে এ তো হচ্ছে অলস
well that ends well, এটা একটা পরীক্ষা এসেছিল। তারপর টিতে হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসের এ হচ্ছে অ্যান্টোনিও শাইলক চরিত্র। এটা শেক্সপিয়ার রচনা করেছিল আপনার ক্রিস্টোফার মার্লোর একটা নাটক অবলম্বনে, যার নাম ছিল হচ্ছে দ্য জিউ অফ মাল্টা, যার প্রধান চরিত্র ছিল বারাবাস। ক্রিস্টোফার মার্লো চরিত্র দ্য মার্চেন্ট অফ ভেনিসের চরিত্র হচ্ছে অ্যান্টোনিও শাইলক বেসিনিও পোর্শিয়া। এর একটা উক্তি হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এবং লাভ ইজ ব্লাইন্ড, এই দুটো হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের উক্তি। লাভ ইজ ব্লাইন্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের উক্তি। আনফিনিশড প্লে, একটা আনফিনিশড প্লে যেটা শেষ করে যেতে পারেননি, তার নাম হলো টিমন অফ অ্যাথেন্স। এবার শেক্সপিয়ারের কিছু উক্তি। শেক্সপিয়ারের উক্তি মানে প্রচুর পরিমাণে শেক্সপিয়ার থেকে উক্তি থেকে প্রশ্ন আসে, যেমন হ্যামলেটের উক্তি যদি আমরা দেখি, হ্যামলেট থেকে দেয়ার ইজ নাথিং গুড অর ব্যাড thinking make it so, to be or not to be, that is the question। এটা হচ্ছে soliloquy by হ্যামলেট, হ্যামলেটের উক্তি, হ্যামলেটের নিজের উক্তি। প্রিন্স হ্যামলেটের। তারপর হচ্ছে ফেইলিটি দাই নেম অফ উইমেন, এটাও প্রিন্স হ্যামলেটের। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, পোলোনিয়াস। এরপরে একটা বিখ্যাত উক্তি, দেয়ার ইজ মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও। এটা অনেক বড় উক্তি, আরও অংশ আছে, দেয়ার ইজ মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও, দ্যাট ইউ ক্যান নট ড্রিমড অন ইউর ফিলোসফি। এটা এরপরে এটাও হ্যামলেটের কথা, প্রিন্স হ্যামলেটের। There is divinity that shapes our end. হ্যামলেট। এরপরে আছে ম্যাকবেথ। শেক্সপিয়ারের সবচেয়ে ক্ষুদ্রাকার ট্র্যাজেডি হলো ম্যাকবেথ। তাহলে ম্যাকবেথের লাইন হচ্ছে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, এটা হচ্ছে লেডি ম্যাকবেথের লাইন। Life is but a walking shadow. Life is a tale told by an idiot. তাহলে লাইফ নিয়ে দুইটা,
ইয়া আছে ম্যাকবেথে। লাইফ নিয়ে দুইটা ইয়া আছে হচ্ছে ম্যাকবেথে। তারপরে অ্যাজ ইউ লাইক ইট আছে, অ্যাজ ইউ লাইক ইট, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, মানে পৃথিবী একটা নাট্যমঞ্চ এবং আমরা সবাই অভিনেতা অভিনেত্রী, এই ধরনের একটা লাইন আছে। আরেকটা লাইন আছে সুইট আর দ্য ইউজেস অফ ডাইভার্সিটি। কিং লিয়ার হচ্ছে নাথিং উইল কাম আউট অফ নাথিং, এটা বলে লিয়ার নিজেই। আর একটা হচ্ছে হাউ শার্পার দেন এ শার্পেন্স টুথ ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কলেস চাইল্ড, এটাও লিয়ারের লাইন। আর একটা লাইন আছে লিয়ারের, আই অ্যাম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দেন সিনিং, এটাও লিয়ারের নিজে বলা। এটা সম্ভবত 46 BCS আসছিল। জুলিয়াস সিজারের লাইন, সিজার ভিডি ভিসি। আরেকটা লাইন আছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। রোমিও জুলিয়েটের নাম, রোমিও জুলিয়েটের লাইন, রোমিও জুলিয়েট হোয়াটস ইন এ নেম। এই প্রত্যেকটা ব্যাখ্যা আছে, কিন্তু এখন তো আমাদের ব্যাখ্যা করে বলার সময় নেই, তাহলে সিলেবাস কাভার হবে না। যেমন হোয়াটস ইন এ নেম, নামে কি আসে যায়? গোলাপকে তুমি যদি অন্য কোনো নামে ডাকো তাহলেও সে গন্ধই ছড়াবে, এমন কথা। প্রেক্ষাপট আছে, কিন্তু এখন তো এগুলো আলোচনা করার মতো সময় নেই। দ্য মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিসের লাইন হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, লাভ ইজ ব্লাইন্ড, দ্য টেম্পেস্ট, hell is empty, and all the devils are here. শেক্সপিয়ার সনেট হচ্ছে সনেট। শেক্সপিয়ারের সনেট 154টি সনেট, 154টি সনেট। স্টাইল কি হচ্ছে 4-4-4-2, এই স্টাইলে লেখা। শেষের এই টুটার নাম হচ্ছে কাপলেট, 2 লাইন, শেষের যে 2 লাইন, এই 2 লাইনের নাম হচ্ছে কাপলেট। রাইম এ বি সিডি ইএফ জি মনে হয়। এই 4-এ হচ্ছে এ বি মানে অন্তমিল প্রথম 4-এর, এরপরে সিডি ইএফ, এরপরে এইটা হচ্ছে জি সম্ভবত এরকম। এবার শেক্সপিয়ারের ন্যারেটিভ পোয়েম। কলমের কালি শেষ হয়ে গেছে, আমি একটু পরে ক্লাস নিই। কালি না, সরি, চার্জ। কবিতা, পোয়েম, 3টা ন্যারেটিভ পোয়েম আছে। দ্য রেপ অফ লুক্রেস, The Rape of Lucrece, Venus and
Adonis, a lover's complaint. পোয়েম দ্য রেপ অফ লুক্রেস। এটা হচ্ছে আরও কয়েকটা ইয়ে আছে, যেমন কাছাকাছি নাম, যেমন দ্য রেপ অফ লক, দ্য রেপ অফ লক, এটা হচ্ছে আলেকজান্ডার পোপ। তারপর দ্য রেপ আপন রেপ হচ্ছে দ্য রেপ আপন রেপ হেনরি ফিল্ডিং। আর দ্য রেপ অফ লুক্রেস এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। ইউনিভার্সিটি উইটস কারা আছে? অক্সফোর্ড ও ক্যামব্রিজের স্টুডেন্ট ও নাট্যকারেরা 7 জন। ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পিলি, থমাস ন্যাশ, জন লিলি, থমাস লজ। গ্রিন, পিলি, ন্যাশ, লিলি, ক্রিস্টোফার মার্লো তো আছে, থমাস কিড, ক্রিস্টোফার মার্লো এরা তো পরিচিত, এবং থমাস লজ। গ্রিন, পিলি, ন্যাশ, লিলি, মার্লো, কিড আর হচ্ছে লজ। এর মধ্যে থমাস কিড আসলে ইউনিভার্সিটি ছাত্র নন, তারপরেও তাকে ইউনিভার্সিটি উইটসের মধ্যে রাখা হয়। এরপর হচ্ছে জ্যাকোবিন। তাহলে জ্যাকোবিন হচ্ছে যেতে জন ওয়েবস্টার, আর বেন জনসন। জ্যাকোবিন। জন ডান থেকে জন ডানের পোয়েম কি আছে? দ্য গুড মরো, দ্য সান রাইজিং, দ্য ক্যানোনাইজেশন, ফর হুম দ্য বেল টলস। দ্য সান রাইজিং হচ্ছে জন ডানের পোয়েম। দ্য সান অলসো রাইজেস কিন্তু আবার আর্নেস্ট হেমিংওয়ের একটা উপন্যাস। দ্য ক্যানোনাইজেশনের একটা লাইন আছে, ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। ফর হুম দ্য বেল টলস এই নামে আর্নেস্ট হেমিংওয়ের একটা উপন্যাস আছে। সুতরাং কবিতার কথা হলে জন ডান এবং উপন্যাসের কথা হলে আর্নেস্ট হেমিংওয়ে। জন ওয়েবস্টার এর প্লে কি? দ্য ডাচেস অফ মেলফি। চরিত্র হচ্ছে বোসোলা, রিভেঞ্জ ট্র্যাজেডি। ডাচেস অফ মেলফি হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। দ্য হোয়াইট ডেভিল। এরপর আছে বেন জনসন। হচ্ছে ফাদার অফ কমেডি হিউমার্স। এলিজাবেথিয়ান পিরিয়ডে বেসিক্যালি লেখা শুরু করেন, কিন্তু ফেমাস হন হচ্ছে এই পিরিয়ডে এসে। ফেমাস প্লে কি আছে তার? ফেমাস প্লে এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, দ্য সাইলেন্ট
উইমেন, ভলপুন, দ্য আলকেমিস্ট, আর একজন রাইটার যার আগে নাম উল্লেখ করি নাকি, অ্যান্ড্রু মার্ভেল। অ্যান্ড্রু মার্ভেলের একটা পোয়েম হচ্ছে টু দ্য কয় মিস্ট্রেস। কয় মানে হচ্ছে সাই, কয় মানে সাই মানে লজ্জাবতী। এটা হচ্ছে কোনো একটা পরীক্ষায় বিসিএস এ এসছে। এর একটা বিখ্যাত লাইন আছে, একটা রোমান্টিক লাইন, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম, হ্যাড উই বাট, অন্য কালি দিয়ে একটু লিখি, লাল কালি দিয়ে লিখলে, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম, দিস কয় লেডি ওয়ার নো ক্রাইম। মানে কবির প্রেমিকা হচ্ছে লজ্জা পাচ্ছে, একজন কবি বলতেছে যে হ্যাড উই বাট ওয়ার্স এনাফ টাইম, মানে আমাদের হাতে যদি অফুরন্ত সময় থাকতো তাহলে এই লজ্জার কোনো দোষ ছিল না। মানে কবিতার প্রেমিকাকে হচ্ছে লজ্জা করতে নিষেধ করতেছে। এরপর হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড। ক্যারোলাইন পিরিয়ডের কবি হচ্ছেন রবার্ট হেরিক, জন মিল্টন আর থমাস হবস। না, থমাস হবস হচ্ছে কমনওয়েলথে সম্ভবত, রবার্ট হেরিক। ক্যাভেলিয়ার পোয়েট বলা হয় তাকে। সিভিল ওয়ারের সময় তার রয়্যাল ফ্যামিলির সাপোর্টার ছিল। পোয়েমটি আছে টু ড্যাফোডিলস, কিন্তু ড্যাফোডিলস কিন্তু আবার ড্যাফোডিলস আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা। তারপরে এরা আছে জন মিল্টন। জন মিল্টন ছিলেন হচ্ছে অন্ধ কবি। ব্লাইন্ড পোয়েট। তাছাড়া হচ্ছে এপিক পোয়েট, যেহেতু মহাকাব্য লিখেছেন, বিখ্যাত এপিক পোয়েট, মাস্টার অফ ব্লাঙ্ক ভার্সও বলা হয়, মাস্টার অফ ব্লাঙ্ক ভার্স বলা হয়। এপিক কি আছে? এপিক হচ্ছে প্যারাডাইস লস্ট 1667, প্যারাডাইস রিগেন্ড 1671। তার লেখা এলিজি মানে হচ্ছে শোকগাথা, শোকগীতি হচ্ছে লাইসি দাস। এছাড়া কাব্যনাট্য, কাব্যনাট্য হচ্ছে স্যামসন অগনিস্টেস। গদ্য এরোপ্যাগিটিকা। উক্তি, তার বিখ্যাত উক্তি হচ্ছে ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। Childhood shows the man as morning shows the day. কমনওয়েলথ পিরিয়ডের একজনই পড়া দরকার। কমনওয়েলথ পিরিয়ড পিরিয়ডে পড়বো আমরা থমাস হবস। ওনার একটা
বই পড়ব লেভিয়াথান। লেভিয়াথান লেভিয়াথান নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল और এই পিরিয়ডের নাম হচ্ছে এনলাইটমেন্ট পিরিয়ড বলা হয়, এনলাইটমেন্ট পিরিয়ড। এই পিরিয়ডের স্লোগান হচ্ছে মানে মোটো হচ্ছে আর্ট ফর হিউম্যানিটি। এই স্টকে হচ্ছে আমরা তিনটা ভাগে প্রধানত ভাগ করি। রিস্টোরেশন পিরিয়ড বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে এজ অফ ড্রাইডেন। আর একটা এজ হচ্ছে এজ অফ পোপ। এজ অফ ড্রাইডেন হচ্ছে ড্রাইডেন নামে, আর এজ অফ পোপ হচ্ছে আলেকজান্ডার পোপের নামে, এবং শেষেরটা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। এজ অফ ড্রাইডেনের মধ্যে আছে জন ড্রাইডেন হচ্ছে ফাদার অফ মডার্ন ক্রিটিসিজম। দ্য টেম্পেস্ট নাটক ব্যঙ্গ করেছিলেন উনি। দ্য টেম্পেস্ট নাটক ব্যঙ্গ করে দ্য এনচ্যান্টেড আইল্যান্ড লেখেন। ওনার লেখা হিরোইক ট্র্যাজেডি হলো অল ফর লাভ। এটা একটা বিসিএস আসছে। এরপর হচ্ছে উইলিয়াম কংগ্রেভ। উইলিয়াম কংগ্রেভ হচ্ছে ফেমাস ফর কমেডি অফ ম্যানার, প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এরপর হচ্ছে জন লকের বই হচ্ছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এটা হলো এজ অফ ড্রাইডেন। এরপর এজ অফ পোপ যার নামে আলেকজান্ডার পোপ, মক হিরোইক পোয়েট। উনি ট্রান্সলেট করেছিলেন হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসি, অনুবাদ করেছিলেন ইংরেজিতে। ওনার লেখা একটা এপিক হচ্ছে ওনার নিজের লেখা এপিক দ্য রেপ অফ লক। এখানে আমরা মনে রাখতে পারি দ্য রেপ অফ লুক্রেস, এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এবং দ্য রেপ আপন রেপ হচ্ছে হেনরি ফিল্ডিং এর লেখা। এবার দ্য রেপ অফ লকের কয়েকটা চরিত্র আমরা দেখতে পারি। দ্য রেপ অফ লক এর চরিত্র ব্যারন, বেলিন্ডা এবং এরিয়েল। এবার ওনার পোপের একটা পোয়েম হচ্ছে অ্যান এসে অন ম্যান।
আলেকজান্ডার পোপের একটা উক্তি আছে বিখ্যাত, উক্তি, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তারপর একটা হচ্ছে চার্মস স্ট্রাইক দ্য সাইট বাট মেরিট স্ট্রাইক দ্য হার্ট, ফুলস রাশ where angels fear to tread. এরপর আরেকজন এই যুগের জনাথন সুইফটের নোবেল আপনারা একটা নাম অবশ্যই জানেন। উনি হচ্ছেন জনাথন সুইফট, হচ্ছে একজন স্যাটারিস্ট। ওনার নোবেল আপনি অবশ্যই জানেন সম্ভবত, এটা হচ্ছে গালিভার্স ট্রাভেলস। এটা 4টা বইয়ের সমষ্টি, 4টা খণ্ড। এ টেল অফ টাব, এ মডেস্ট প্রপোজাল। এ টেল অফ টাব জনাথন সুইফট, কিন্তু এ টেল অফ 2 সিটিজ এটা কিন্তু চার্লস ডিকেন্স। তারপর আরও আছেন হচ্ছে এই যুগে আরও আছেন ড্যানিয়েল ডেফো এর নভেল হচ্ছে রবিনসন ক্রুসো, এটা অ্যাডভেঞ্চার নিয়ে। রবিনসন ক্রুসো আর এটা হচ্ছে বা ইংরেজি সাহিত্যের প্রথম রিয়ালিস্টিক ফিকশন, ফার্স্ট রিয়ালিস্টিক ফিকশন। স্যামুয়েল রিচার্ডসন, ওনার লেখা হচ্ছে রচনা পামেলা অর দ্য ভার্চু রিওয়ার্ডেড। এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম নোবেল, ফার্স্ট নোবেল অফ ইংলিশ লিটারেচার। তাহলে ফার্স্ট রিয়ালিস্টিক ফিকশন হচ্ছে ড্যানিয়েল ডেফো, রবিনসন ক্রুসো। আর ফার্স্ট রিয়ালিস্টিক ফিকশন ড্যানিয়েল ডেফো, রবিনসন ক্রুসো, এবং পামেলা অন দ্য ভার্চু রিওয়ার্ডেড হচ্ছে ফার্স্ট নোবেল অফ ইংলিশ লিটারেচার। এরপর হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। এজ অফ সেন্সিবিলিটি ডক্টর স্যামুয়েল জনসন, উনি হচ্ছেন ফার্স্ট লেক্সিকোগ্রাফার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট লেক্সিকোগ্রাফার অফ ইংলিশ। লেক্সিকোগ্রাফার মানে কি, যারা ডিকশনারি লেখেন, তাহলে উনি হচ্ছেন তাহলে ফাদার অফ ইংলিশ ডিকশনারিও, ফাদার অফ ইংলিশ ডিকশনারি। অভিধান তত্ত্ব ফার্স্ট লেক্সিকোগ্রাফার, সম্ভবত লেক্সিকোগ্রাফার শব্দের বাংলা পারিভাষিক শব্দ অভিধান তাত্ত্বিক হবে। যাই হোক, ওনার বই কি তাহলে, ওনার বই এ ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। A preface of Shakespeare, wife of English poets.
আর আইরিন হচ্ছে না একটা ট্র্যাজেডি, আইরিন ট্র্যাজেডি। এরপরে আছেন হেনরি ফিল্ডিং, হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং, ফাদার অফ ইংলিশ নোবেল। নোবেল হচ্ছেন হেনরি ফিল্ডিং। ওনার একটা প্লের নাম হচ্ছে রেপ আপন রেপ। তাহলে রেপ আপন রেপ হচ্ছে হেনরি ফিল্ডিংয়ের প্লে। আবার রেপ অফ লুক্রেস হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। আর রেপ অফ দ্য লক হচ্ছে আলেকজান্ডার পোপের। আর ওনার হেনরি ফিল্ডিংয়ের প্লে রেপ আপন রেপ। নোভেল হচ্ছে নোভেল টম জোন্স আর এমেলিয়া। এরপর আছেন থমাস গ্রে। থমাস গ্রেকে বলা হয় গ্রেভইয়ার্ড পোয়েট। তাহলে গ্রেভইয়ার্ড, গ্রে সাথে গ্রেভইয়ার্ড মিল আছে। থমাস গ্রে গ্রেভইয়ার্ড পোয়েট। এলিজি, ওনার একটা বিখ্যাত এলিজি হচ্ছে এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চ ইয়ার্ড। এরপরে এটা একটা বিসিএসে আসছে। এরপরে শেষ রাইটার যাকে পড়বো আমরা এখানকার, তার নাম হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। ওনার নোভেলের নাম আইভানহো। পোয়েম প্যাট্রিয়টিজম। রোম্যান্টিক পিরিয়ডের মূল ভাষ্য হচ্ছে আর্ট ফর আর্টস সেক। রোমান্টিক পিরিয়ডে শুরু হয় 1798 সালে প্রকাশিত লিরিক্যাল ব্যালাডের মধ্যে দিয়ে। এই লিরিক্যাল ব্যালাডের রচয়িতা মূলত দুজন, এস.টি. কোলেরিজ অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এজন্য এই দুজনকে বলা হয় রোমান্টিক পিরিয়ডের প্রণেতা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলো পোয়েট অফ নেচার। তাকে বলা হয় পোয়েট অফ নেচার। কোর্ট পোয়েট, সবার কোর্ট পোয়েট ইংল্যান্ড। বইয়ের মধ্যে লিরিক্যাল ব্যালাদ। এই লিরিক্যাল ব্যালাদের 23টা কবিতা ছিল, 23টা কবিতা, যার মধ্যে 19টা ওয়ার্ডসওয়ার্থ লেখা এবং 4টা কোলেরিজ। কি পোয়েমস আছে? পোয়েমস ড্যাফোডিলস। আবার 2 ড্যাফোডিলস রবার্ট হেরিকের। আর ড্যাফোডিলস আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এই নামে বলা হয়। আর রেইনবো কবিতা আছে, রেইনবো। মাই হার্ট লিফটস আপ। কোয়েট কি আছে? কোয়েট হচ্ছে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। এটা একটা পরীক্ষার সে উক্তি। তারপর অল অ্যাট এ ওয়ান্স আই স এ ক্রাউড, এ হোস্ট
of golden daffodils. ড্যাফোডিলস কবিতার লাইন। Let nature be your teacher. তারপর poetry is the spontaneous overflow of powerful feelings. এবার একটা লাইন আছে, the music in my heart I bore long after it was heard no more. এবার এসটি কোলেরিজ। এসটি কোলেরিজ হচ্ছে পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। এসটি কোলেরিজ হচ্ছে আফিমে এডিক্ট ছিল, এডিক্টেড টু ওপিয়াম। তার বইয়ের নাম, তার একটা বুক, বিব্লিওগ্রাফিয়া লিটারেরিয়া। পোয়েম আছে কি কি, দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার, কুবলা খান। তারপর আছে ক্রিস্টাবেল, তারপর কয়েকটা কোয়েটস আছে লাইন, যেমন water everywhere nor any drop to drink। এটা হচ্ছে রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনারের লাইন, মানে সমুদ্র যাত্রায় চারিদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি, কিন্তু কোনো খাওয়ার পানি নেই। তারপর অ্যালোন, all alone on a wide sea, এটাও সমুদ্রযাত্রার কথা বলতেছে। এরপর he prayed best who loved best। এছাড়া আছেন আর কবিদের মধ্যে পার্সি বিশি শেলি, রেভলিউশনারি পোয়েট। বুক প্রমিথিউস আনবাউন্ড। অ্যাডোনিস। পোয়েম কি আছে, Ode to the West Wind, Ozymandias, Ode to Shylock। কোয়েটস আছে, if winter comes can spring be far behind। জন কিটস।
পোয়েট অফ বিউটি বলা হয় জন কিটসকে। পোয়েম হচ্ছে ওড টু নাইটিঙ্গেল, ওড টু অটাম, ওড অন এ গ্রেসিয়াস ইন। এরপর উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক থেকে মনে রাখতে হবে যে সে একজন পেইন্টার এবং পোয়েট। এটা একটা পরীক্ষা আসছে। লর্ড বাইরন। লর্ড বাইরনের এপিক হচ্ছে ডন জুয়ান এপিক। আর জেন অস্টিন। জেন অস্টিন অ্যান্টি রোম্যান্টিক নোভেলিস্ট। তার কয়েকটা নোভেল হলো রোমান্টিক পিরিয়ডের অ্যান্টি রোমান্টিক নোভেলিস্ট হচ্ছে জেন অস্টিন। সে রোমান্টিক পিরিয়ডের লেখক কিন্তু অ্যান্টি রোমান্টিক। তাহলে তার লেখা কি? প্রাইড অ্যান্ড প্রিজুডিস। এর চরিত্র হচ্ছে ডার্সি অ্যান্ড এলিজাবেথ। আর একটা আছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। এবার ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের লেখক হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। ইনি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ ভিক্টোরিয়ান এজ, পোয়েট লরিয়েট। এলিজি, ওনার এলিজি হচ্ছে এলিজি ইন মেমোরিয়াম। এটা হচ্ছে তার আর্থার এইচ হেনরি এর মৃত্যু শোকে লেখা। তার কমেডি হচ্ছে কুইন মেরি। পোয়েম দ্য লোটাস ইটার্স। ইউলাইসেস লাক্সারি হল। মোর্টে ডি আর্থার। রবার্ট ব্রাউনিং। ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত। তার বই মেন অ্যান্ড উইমেন। কবিতা হচ্ছে মাই লাস্ট ডাসেস, এ গ্রামারিয়ান ফিউনারেল, পোরফাইরিয়াস লাভার। এরপর হচ্ছে চার্লস ডিকেন্স। ভিক্টোরিয়ান শ্রেষ্ঠ উপন্যাসিক হচ্ছে চার্লস ডিকেন্স। নোবেল কি? গ্রেট এক্সপেকটেশনস।
Oliver Twist, The Pickwick Papers, David Copperfield, Christmas Carol, A Tale of Two Cities, Hard Times. তার একটা বিখ্যাত উক্তি হলো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এরপরে আছেন উইলিয়াম ম্যাকপিস থ্যাকরে। তার নোবেল হচ্ছে ভ্যানিটি ফেয়ার। এটা সম্ভবত কোনো একটা বিসিএসে আসছে। দ্য ভার্জিনিয়ান্স, জর্জ এলিয়টের ড্রামাটিক পোয়েম হলো দ্য স্প্যানিশ জিপসি। এবং নোবেল অ্যাডাম বেদে সাইলাস মার্নার। একটা বিখ্যাত উক্তি হচ্ছে নো ম্যান ক্যান বি ওয়াইজ অন এমটি স্টোম্যাক। এরপর আছেন অস্কার ওয়াইল্ড এবং এডগার অ্যালান পো। এডগার অ্যালান পো হচ্ছে আমেরিকান রাইটার। তার কিছু লেখা হচ্ছে ছোট গল্প দ্য ফল অফ দ্য হাউস অফ আশার, এ ড্রিম উইদিন এ ড্রিম, এ ব্ল্যাক ক্যাট, দ্য লাইট হাউস, টু হেলেন হচ্ছে তার কবিতা। বলা হয় যে বনলতা সেন এই কবিতা থেকে অনুপ্রাণিত। অস্কার ওয়াইল্ডের কিছু লেখা হচ্ছে এ উইম্যান অফ নো ইম্পর্টেন্স, দ্য ক্যান্টারভাইল গোস্ট, মডার্ন ইংলিশ পিরিয়ড 1901 থেকে 1935। আর মডার্ন ইংলিশ পিরিয়ডের রাইটার হচ্ছে জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শর পেলেগুলো খুবই ইম্পর্টেন্ট। ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। কিন্তু অ্যান্টনিও ক্লিওপেট্রা কিন্তু আবার উইলিয়াম শেক্সপিয়ারের। পিগ মেলিয়ন ক্যান্ডিডা। একটা উক্তি আছে, ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ as long as we can। তারপর হচ্ছে
T.S. Eliot. Poem The Wasteland. জেরন টিয়ন। প্লে হচ্ছে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। টি.এস. এলিয়টসের হচ্ছে W.B. ইয়েটস। W.B. ইয়েটস হচ্ছে রবীন্দ্রনাথের সন অফারিংস মানে গীতাঞ্জলির ভূমিকা লেখেন। তার একটা বই হচ্ছে দ্য ওয়াইল্ড সোয়ান এট কুল। E.M. Foster, A Passage to India. ও হেনরি একজন আমেরিকান রাইটার। ও হেনরির ফুল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। স্টোরি দ্য গিফট অফ ম্যাজাই, দ্য লাস্ট লিফ আফটার 20 years। এরপর আর্নেস্ট হেমিংওয়ে। নোবেলস হচ্ছে দ্য সান অলসো রাইজেস, ফর হুম দ্য বেল tolls, a farewell to the arm, the old man and the sea, the torrents of spring। জুল ভার্নের ম্যাক্সিমাম লেখাই তো আপনারা জানেন, কারণ জুল ভার্ন তো সবাই কম বেশি শুনেছেন, পড়েছেন। আর এর মধ্যে উইলিয়াম সমারসেট মম, উইলিয়াম সমারসেট মম, দ্য এন্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, the lunchbox, sorry, the launch, the ant and the grasshopper, the luncheon, of human bondage। উপরে দুইটা স্টোরি, নিচের অফ হিউম্যান বন্ডেজটা হচ্ছে নভেল। এই আধুনিক যুগের ম্যাক্সিমাম লেখকই পরিচিত আমাদের। H.G. ওয়েলস, ওয়েলসের বিখ্যাত দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন। রবার্ট ফ্রস্টের একটা কবিতা হলো স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। এর একটা কোয়েটস,
অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অনেকেই এটা লিখে হচ্ছে ফেসবুকে বায়ো দেন। জেমস জয়েসের বিখ্যাত উপন্যাস আছে, এটা এখনো বাংলা অনুবাদ হয়নি, এটা হচ্ছে ইউলাইসিস। আমি অপেক্ষায় আছি এটা কবে অনুবাদ হবে। তারপর ফ্রান্স কাফকা আছে, দ্য ট্রায়াল, এগুলো আসলে সবাই জানেন। কাফকা এগুলো তো ম্যাক্সিমাম পড়া, কাফকার তো প্রায় ম্যাক্সিমামই পড়া। দ্য ট্রায়াল, মেটামরফোসিস, তারপর দ্য হাঙ্গার আর্টিস্ট। তবে কাফকা জনপ্রিয় হলেও কাফকা মূলত ইংরেজিতে না, কাফকার মূল রচনা হচ্ছে জার্মানে সম্ভবত, খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ে, জার্মান রাইটার। এরপর এজরা পাউন্ড, এজরা পাউন্ডের দ্য স্পিরিট অফ রোম্যান্স। এরপর আছে গাই দে মুপাসার, ইনি সম্ভবত ফরাসি রাইটার, ওনার একটা বিখ্যাত ইয়ে আছে দ্য ডায়মন্ড নেকলেস। তারপরে জর্জ অরওয়েল, জর্জ অরওয়েলের দুইটা বিখ্যাত বই হচ্ছে, একটা 1984 আর একটা হচ্ছে অ্যানিমাল ফার্ম। জোসেফ কনরাড, একটা বিখ্যাত বই দ্য হার্ট অফ ডার্কনেস। বইটা আমি শুরু করে শেষ করতে পারি নাই, বইটা খুব সুন্দর। তারপর গুন্টার গ্রাস, অনেক রাইটার আছে, আধুনিক যুগের রাইটারের শেষ নেই। গুন্টার গ্রাস, দ্য টিন ড্রাম, দ্য টিন ড্রামের একটা সিনেমা আছে, সিনেমাটা দেখতে পারেন। বার্ট্রান্ড রাসেল, একজন দার্শনিক, ম্যাথমেটিশিয়ান এবং রাইটার। তার কিছু বই হচ্ছে হোয়াই আই অ্যাম অ্যান এইথিস্ট, এ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ডাইলান থমাস, ডাইলান থমাসের কবিতা আছে হচ্ছে ফার্ন হিল। তারপরে আন্ডার মিল্কুড, রুডিয়ার্ড কিপলিং, কিম, দ্য জাঙ্গল বুক। এরপরে হচ্ছেন ভার্জিনিয়া উলফ, ভার্জিনিয়া উলফের কয়েকটা বিখ্যাত ওই টু দ্য লাইট হাউস, মিসেস ড্যালোয়ে, তারপরে হচ্ছে এ রুম অফ ওয়ান্স ওন, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে। তারপর হচ্ছে ডি ডাব্লিউ লরেন্সের বিখ্যাত হচ্ছে সন অ্যান্ড লাভার্স, এটা হচ্ছে বিসিএস আসা সম্ভবত। লেডি চ্যাটার্লিস লাভার, এটাও বিসিএস এর সম্ভবত আসা। এরপর হচ্ছে দ্য রেইনবো, এটাও একবার আসা।
পোস্ট মডার্ন রাইটার। পোস্ট মডার্ন মানে হচ্ছে 1939 থেকে বর্তমান পর্যন্ত যে যুগটা চলতেছে সেটা হচ্ছে পোস্ট মডার্ন। যেমন স্যামুয়েল ব্যাকেটের একটা হচ্ছে ওয়েটিং ফর গডো একটা অ্যাবসার্ড নাটক। তারপর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, মার্কেজের লেখা আছে লাভ ইন দ্য টাইম অফ কলেরা। এবং আরেকটা লেখা আছে খুবই পরিচিত 100 ইয়ার্স অফ সলিটিউড। যদিও এগুলা বাংলায় না, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা ইংলিশে না, সম্ভবত একজন লাতিন লেখক, না লেখাগুলো অনুবাদ হয়েছে ইংরেজিতে। এবং পোস্ট মডার্ন এরার লেখকগুলোর মধ্যে খুব প্রভাবশালী একজন লেখক। আমি ওনার 2টা বা 3টা উপন্যাস পড়েছি, খুবই সুন্দর। ম্যাজিক রিয়ালিজম থাকে ওনার লেখায়, প্রধান মানে আকর্ষণ। এরপর হারলড পিন্টার হচ্ছে দ্য বার্থডে পার্টি, বিট্রায়াল, নো ম্যানস ল্যান্ড। টনি মরিসনের লেখা হচ্ছে দ্য ব্লুয়েস্ট আই। চিনুয়া আচিবের একটা বই আছে, থিংস ফল অ্যাপার্টটার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তবে বাংলাদেশের যে হাসুলি পাখির উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, ওনার লেখার সাথে এই উপন্যাসটার বেশ আমি মানে ফিলোসফিক্যাল মিল পাই। এবং বরঞ্চ আমার অনেক ক্ষেত্রে মনে হয় যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসটার জন্য নোবেল পেতে পারতেন। যদিও আমি শুনেছি উনি নোবেলের জন্য নমিনেশন পেয়েছিলেন, কিন্তু ওই বছরই নাকি উনি মারা যান। এরপর সালমান রুশদির একটা বই আছে, দি মিডনাইট চিলড্রেন। অরুন্ধতী রায়ের বই হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। তারপর মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, জন ব্রাউন। অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স, দ্য ভিঞ্চি কোড। সবাই অবশ্যই সিনেমাটা হয়তো দেখেছেন, দ্য ভিঞ্চি কোড। আর্থার মিলারের ডেথ অফ সেলসম্যান, একটা প্লে। এবার আমরা কিছু রাইটারের নাম এবং তাদের হচ্ছে রাইটার্স বাই কান্ট্রি, মানে দেশ অনুযায়ী রাইটারের নাম আমরা কিছু মনে রাখি। যেমন রাইটার্স বাই কান্ট্রি, আমেরিকান যেমন আছেন ও হেনরি, এটা একটা পরীক্ষা আসা। তারপর মার্ক ট্রেন, অ্যালেন গিন্সবার্গ, আর্নেস্ট হেমিংওয়ে, হারলড পিন্টার, রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকেনসন। ফ্রেঞ্চ রাইটার হচ্ছে
জুল ভার্ন, জি পল সার্ত্রে, ভলতেয়ার, রুশো, রাশিয়ান হচ্ছে আলেকজান্ডার পুশকিন, ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয়, ফিওদর দস্তয়ভস্কি, আন্তন চেকভ, আইরিশ রাইটার হচ্ছে জর্জ বার্নার্ড শ, অস্কার ওয়াইল্ড, জেমস জয়েস, স্যামুয়েল বেকেট, ডাব্লিউ.বি. ইয়েটস। এই কটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আছে স্কটিশ একটা ইম্পর্টেন্ট, আর্থার কোনান ডয়েল। জার্মান কার্ল মার্কস। গেটে মানে গথে, গেটে বানানটা আমার একটু সমস্যা আছে, GOETHE মনে হয় সম্ভবত, একটু দেখে নেবেন। গুন্টার গ্রাস, এই কয়টাই, এগুলো মনে রাখলেই হবে। এরপর আমরা একটু সংক্ষেপে লিটারেরি টার্ম কয়েকটা মাত্র দেখব, বেশি দেখব না। লিটারেরি টার্মস, প্রথমে অ্যালিটারেশন হচ্ছে রিপিটেশন অফ অ্যান ইনিশিয়াল কনসোনেন্ট অ্যাট দ্য বিগিনিং। যেমন একই কনসোনেন্ট বারবার যদি রিপিট হয়, যেমন ওয়াটার এভরিওয়্যার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। এই যে ওয়াটার এভরিওয়্যার, ডাব্লিউ, এই যে কনসোনেন্টগুলো বারবার উচ্চারিত হচ্ছে, এটা হচ্ছে অ্যালিটারেশন। এটা কোন জায়গার অ্যালিটারেশন? রচনার নাম হচ্ছে দ্য রাইম অফ এনসিয়েন্ট মেরিনার। এটা এনসিয়েন্ট মেরিনার কার লেখা জানি? S.T. কোলেরিজ, রোমান্টিক যুগের পোয়েট। এরপর হচ্ছে ইউফেমিজম। আমরা জানি ইউ অর্থ হচ্ছে ভালো, তাহলে ইউফেমিজম মানে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন ফর ওয়ান, এটা এভাবে লিখতে পারি, ইনঅফেন্সিভ এক্সপ্রেশন of a offensive word বা টার্ম। যেমন কাউকে যদি আপনি বলেন মাথায় টাক বা বেল্ট না বলে এটা তার জন্য অপমানজনক, তাহলে আপনি তাই বলতে পারেন লিটল থিন অন টপ। বা বাইরের দেশে সরাসরি প্রেগনেন্সি না বলে বলা যেতে পারে ইন এ ফ্যামিলি ওয়ে। এগুলো। এরপর হচ্ছে মেটাফর হচ্ছে ইমপ্লিসিট এক্সপ্রেশন বিটুইন টু ডিফারেন্ট থিংস। যেমন এক্ষেত্রে দুইটা জিনিসের
কম্প্যারিজন করা হবে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে অ্যাজ থাকবে না, অ্যাজ শব্দটা অ্যাজ বা লাইক এগুলো থাকবে না। যেমন অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ, যে পৃথিবীকে স্টেজের সাথে কম্প্যারিজন করা হয়েছে। কিন্তু সিমিলিতে হচ্ছে অ্যাজ বা লাইক দিয়ে কম্প্যারিজন বোঝাবে। যেমন দ্য গার্ল ইজ লাইক এ রোজ, এই যে লাইক, বা হি ইজ কানিং অ্যাজ এ ফক্স, এই যে অ্যাজ দিয়ে তাকে ফক্সের সাথে তুলনা করেছে, দ্য গার্লকে রোজের সাথে তুলনা করা হয়েছে। এরপর হচ্ছে অ্যালিগরি, আমরা কথায় কথায় মাঝে মধ্যে বলি হচ্ছে অ্যালিগরিক্যাল। অ্যালিগরিটা কি? এ স্টোরি অর পিকচার উইথ টু অর মোর ডিফারেন্ট মিনিং। এই ধরনের অ্যালিগরিক্যাল রচনা যেমন মানে আপনার একটা সিম্বলিক মিনিং থাকবে, মানে লেখা থাকবে একটা কিন্তু বুঝাবে আরেকটা। যেমন অ্যানিমাল ফার্ম, জর্জ ওয়েলের অ্যানিমাল ফার্মে একটা অ্যানিমাল ফার্মের কাহিনী, যেখানে শূকর, ঘোড়া, মুরগি সবাই আছে। তাদের কি বলে, তাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পৃথিবীর রাজনৈতিক একটা প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এরকম দ্য টেম্পেস্ট ও এ ধরনের রচনা। আয়রনি, হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যা বলা হয়, যা বুঝায় তার উল্টো। স্যাটায়ার হচ্ছে ব্যঙ্গধর্মী রচনা। লিমেরিক, ফানি পোয়েম অফ 5 lines। হাইপারবোলে বাংলা করা যায় অতিশয়োক্তি। যেমন 10,000 saw I at a glance, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লাইন। বাংলায় যদি আপনার বুঝাইতে চাই অতিশয়োক্তি, যা মানে অতিরিক্ত ভাবাবেগ থেকে উৎপন্ন হয়, যেমন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, বা 1 কোটি বছর হলো তোমাকে দেখি না, মেঘনাথ সাহার। এরকম ধরনের লাইনগুলো অতিশয়োক্তি বা হাইপারবোল। এরপর আছে লিরিক, এ শর্ট পোয়েম উইথ সং লাইক কোয়ালিটি। এরপর আছে অক্সিমোরন, টু contradictory word in a single expression। যেমন he is a wise fool, এই যে একই বাক্যে ওয়াইজ এবং ফুল দুইটা বিপরীত অর্থ হয়ে গেল না, এটা হচ্ছে অক্সিমোরন। এই লেকচার শুধুমাত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো রিভিশনের মতো এক ক্লাসের মধ্যে।